কয়েকটি নক্ষত্র নিঃশেষে লিখেছেন তেজস্মিতা মর্তজা। পর্ব ২। বৈশাখের সকাল। সকাল ৭টা বাজতেই রোদের তেজ টের পাওয়া যায়। নওফেল নাফিকে স্কুলে দিয়ে নিজের অফিসে গিয়ে বসে। তার ব্যবসা মন্দা চলছে আজকাল। বিবিসিকের ব্যবসা ছাড়তেই হয় কিনা এমন অবস্থা। জ্বালানির দাম বেড়েছে, পোষানো যাচ্ছে না। পুঁজি ফুরিয়ে যাচ্ছে, মুনাফা নেই। মাসকান্দা এলাকার রাস্তাঘাটের অবস্থা যা চমৎকার। কতদিনের বৃষ্টিতে নিশ্চয়ই কাদামাটিতে হাঁটু ছুঁই হয়েছে। বিসিকের ব্যবসা ছেড়ে বিদেশ টিদেশ গেলে কেমন হয়, এ ভাবনা আসে মাঝে মধ্যেই। কিন্তু অ্যানি বা সাত্তার সাহেব কেউ রাজি হবে না। সাত্তার সাহেবের কথা হলো, যাই হোক, ওই বিসিকের আর ১৪ পুরুষ ঘেটে ব্যবসা খাড়া করেছে। তুই মরলেও ওই বিসিকের ব্যবসাতেই মরবি নফেল। আমি ব্যবসা ছেড়ে দেশের কাজ করতে গিয়ে যে নিমক হারামি করেছি, তোকে তা করতে দেয়া যাবে না। ব্যবসা আজ খারাপ যাচ্ছে, কাল ভালো হবে। লেগে থাক, লেগে থাক। সকালে ঘুম থেকে উঠে নওফেলের সামান্য একটু ব্যায়াম করার অভ্যাস আছে। বারান্দায় একটু হাত পা নেড়ে নেওয়া আর কি। এই সময় অ্যানিকে পাওয়া যায় না। দাড়ি বেড়েছে, তাতে কয়েকটি সাদা চুল দেখা যাচ্ছে। নওফেল চিন্তায় পড়ে গেল। সে কি বুড়ো হয়ে যাচ্ছে? না, এত জলদি বুড়ো হবার আছে কি? সবে বয়স ৩২ হলো নাকি, একটু বেশি। এই তো এক ছোট্ট নফি। অ্যানি এখনো কি সুন্দর যুবতী। সে কেন বুড়ো হতে যাবে? তাহলে দাড়িতে সাদা চুল দেখা যাবার কি কারণ? রেশমিকে ডেকে সে বলল, তোর ভাবিকে পাঠিয়ে দে তো একটু। রেশমি বলল, ভাবি নাফিকে ধরতে গেছে। নাফি আবার কোথায় গেল? জানি না। ভোরে উঠে ছেলে কোথায় যায় তুমি দেখো না? আজ তোমার হচ্ছে, তুমি ঘরেই ছিলে, জানো না ছেলে কেমন বাদর? ভাবি আসুক আগে। রেশমি গটগট করে বেরিয়ে গেল। নওফেল বেককল হয়ে বসে রইল। নাফি তো খাটে বসেই গুঁড়ো পানি খাচ্ছিল। এর মধ্যে কোথায় গেল? গুঁড়ো পানি মানে হলো বিস্কুট, কেক, ক্রিম রোল, পাউরুটি সব একসাথে পানিতে চুবিয়ে গুলিয়ে খাওয়া। এটা নাফির রেসিপি, এবং তা খেতে গিয়ে সে সারা বিছানায় বিস্কুটের গুঁড়ো ফেলে ভরে রাখে, কারণ অ্যানির মার থেকে তাকে বাঁচানোর পর্যাপ্ত পরিমাণ লোক এ বাড়িতে মজুদ আছে। নওফেল বারান্দায় বসে নাফির কান্না শুনতে পেল। ছেলেটা আবার কি করেছে কে জানে। দেখা গেল পেট অবধি কাদায় ভরে এসেছে। অ্যানি কান ধরে টেনে আনছে। সারা ড্রয়িং রুম নাফির শরীরের কাদায় মাখামাখি। নাফির দাদি অজিফা পড়তে পড়তে দৌড়ে এসেছেন নাফিকে বাঁচাতে। এর মধ্যেই অবশ্য পেট ভরে মার খাওয়া হয়ে গেছে নাফির। নওফেল গিয়ে ধরল ছেলেকে। অ্যানি রাগান্বিত হয়ে বলল, আপনার ছেলেকে আমি একদিন এক আছাড়ে মেরে ফেলব নাফির বাবা। ও আমাকে আর কত হয়রানি করাবে। ওকে এখন এই অবস্থায় কে গোসল করাবে? নতুন প্যান্ট পরিয়েছি সকালে। নওফেল হাসি চেপে বলল, আপনি শান্ত হন ম্যাডাম, আমি করাচ্ছি। আপনি আপনার কাজে যান। রেশমি, এক গ্লাস পানি দে তোর ভাবিকে। অ্যানি নওফেলের বুক বরাবর এক ঘুষি মারে। ইয়ার্কি পেয়েছেন? ওকে যদি আমার বাথরুমে ঢুকিয়েছেন, আপনার কপালে দুঃখ আছে। নতুন দুঃখ আর কি হবে? বিয়ে করে যে দুঃখ ঘাড়ে তুলেছি, ওই পুরনোটাই। অ্যানি চলে গেল রান্নাঘরে। নাসিমারা কোনো দিন সকালে রান্নাঘরে উঁকি মেরেও দেখেন না অ্যানি একা কী করছে না করছে। রেশমি যাবে স্কুলে। সে একটি কিন্ডারগার্টেনে চাকরি নিয়েছে। খুবই শখ ও আনন্দের সাথে বাচ্চাদের পড়াতে যায়। 8:30টায় বেরোবে, এখন তৈরি হচ্ছে। বন্ধের ভার্সিটিতে যাবে। নাফিকে তৈরি করতে হবে, টিফিন দিতে হবে। নওফেল যাবে বিসিকে। সাত্তার সাহেবও বেরোবেন। সকালটা অ্যানির জন্য অমানসিক ব্যস্ততার।
রান্নার খালাকে কদিন আগে ছাড়িয়ে দিয়েছেন নাসিমারা। সামান্য এক সকালের রান্না অ্যানি সামলাতে না পারার কারণ নেই। শুধু শুধু কাজের মহিলার মাইনে দেওয়া অপচয়। বন্দেরের কক্ষ থেকে হুলস্থুলের আওয়াজ আসছে। বন্দেরের একটা কঠিন দুঃখ আছে। দুঃখটা তার নাম নিয়ে। বাবা কিভাবে পারল তার এমন উদ্ভট নাম রাখতে? এরকম বিশ্রী নামের জন্যই আজ পর্যন্ত কোনো প্রেম হয়নি। এরকম নামের ছেলেদেরকে মেয়েরা পছন্দ করে না। কিন্তু সাত্তার সাহেবের ভাষায় নামটা খুবই চমৎকার। বন্দে আলী মিয়া একজন ভালো কবি ছিলেন। তার নামে রাখা হয়েছিল এই নাম, বন্দের প্রধান। বন্দের যদি এই নাম পছন্দ না করে বহিষ্কৃত হবে বাড়ি থেকে আর কি। বন্দের ও নাফি এক চিরুনি তল্লাশি চালাচ্ছে। বিছানার চাদর, কাঁথা, এমনকি তোশক সহ উঠিয়ে ফেলা হয়েছে। প্রতিটা আসবাবপত্র ঝেড়ে বেছে দেখা হচ্ছে। কারণ গতরাতে নওফেল নাফির জন্য চকলেট এনেছিল। নাফি তা থেকে একটা হাতে করে বন্দেরের কক্ষে এসেছিল বল নিতে। তারপর সে চকলেটটা এই কক্ষেই ফেলে চলে যায়। এখন তা খোঁজা হচ্ছে। নাফির গোসল শেষ। সে এখন স্কুলে যাবার আগে চকলেটটা খেয়ে তবেই যাবে, নয়তো সে স্কুলে যাবে না। বন্দের কাঁচা ঘুম ছেড়ে খুব জানপ্রাণ লাগিয়ে নাফির চকলেট খুঁজছে। তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে পণ করেছে আজ ভাতিজার চকলেট সে খুঁজে বের করেই ছাড়বে। যে চকলেটটা বন্দের রাতেই খেয়ে খোসাটা বারান্দা দিয়ে ফেলে দিয়েছে। চকলেটটা এখন খুঁজে পেতেই হবে। অদ্রিজের কক্ষে রেশমির প্রবেশ নিষেধ। নিষিদ্ধকারী মানুষটি হলেন অদ্রিজ। তার কক্ষে জোয়ান চাচাতো বোনের অবাধ যাতায়াত বিপজ্জনক। অবশ্য কারোরই প্রবেশের অনুমতি নেই, কিন্তু প্রায়ই তিনি গভীর রাতে বাড়ি ফিরে দরজা বন্ধ করতে ভুলে যান। আজ দরজা খোলা পেয়ে বরাবরের মতোই অ্যানি ঢুকল নিঃশব্দে। তাতেও অদ্রিজ নড়ে চড়ে উঠলেন। এত সজাগ ঘুম স্বাভাবিক নয়। অ্যানির ধারণা বছরের পর বছর অদ্রিজ না ঘুমিয়ে কাটাচ্ছেন। তিনি কখনোই ঘুমান না, তার ঘুম নেই। নওফেল রান্নাঘরে গিয়ে দেখল রেশমি কড়াইতে চামচ নাড়ছে। জিজ্ঞেস করল, তোর ভাবি কোথায় রে? অদ্র ভাইয়ের ঘরে গেল বোধহয়। কথাটা শুনে নওফেলের মুখটা যেন শুকনো হলো। সে কেমন এক দৃষ্টি মেলে দোতলার অদ্রিজের রুমে দরজাটার দিকে একবার তাকালো। রেশমি বলল, ভাবিকে ডেকে দেব বড় ভাইয়া? না থাক। শার্টের হাতা গোটাতে গোটাতে নওফেল ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। অ্যানির জানালার পর্দা সরালে হুড়মুড় করে ভোরের আলো এসে পড়ল অদ্রিজের মুখে। চোখ খুললেন অদ্রিজ। সেই লাল টকটকে চোখে সূর্যরশ্মি পড়ে চোখ দুটো জ্বলন্ত লাভার মতো দেখালো। ওভাবে উপুড় হয়ে পড়ে যে রইলেন, এখানে রুয়া থাকলে এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিত। রাতের বেলা মানুষের মস্তিষ্কে মেলাটোনিন হরমোন তৈরি হয়, যা ঘুমের সহায়ক, কিন্তু দিনে তা হয় না। তাই যদিও মানুষ রাতের ঘুমের ঘাটতি পূরাতে দিনের ঘুমায়, তবে সেই ঘুমে মস্তিষ্ক সায় দিলেও শরীর সায় দেয় না। তাই এরকম কুচে মুরগির মতো ঝিমোতে থাকে। অদ্রিজকে সবাই ভয় পেলেও পায় না অ্যানি, এবং সবার ধারণা অদ্রিজ অ্যানিকে কিছু বলেনও না, খুব সহ্য করেন, মান্য করেন। এই যেমন কক্ষে ঢুকেই অ্যানি শাড়ির আঁচলখানা কোমর ঘুরিয়ে এনে সামনে গুজে লেগে পড়ল একটি নোংরা গুদামকে কিছুটা মানুষ বসবাসযোগ্য কক্ষে রূপান্তর করতে। অদ্রিজ আপত্তি করলেন না। কাপড় চোপড় মাঠে বোনা বীজের মতো চতুর্দিকে ছিটিয়ে ছিল। সেগুলো গোছাতে গোছাতে অ্যানি জিজ্ঞেস করল, আর কজন লোক লাগবে বাস ভরতে? কোন বাস? বজ্রের মতো প্রগাঢ় কণ্ঠ, ভারী মোটা, শ্রোতা সব প্রতিভ হয়ে উঠবে এমন। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললেন অদ্রিজ। শরীরে অস্বস্তি হচ্ছে, গা চুলকাচ্ছে তার। তিনি খচখচ করে গা চুলকাতে লাগলেন। অ্যানি বলল, বাস কয়টায় নিচ্ছেন? একটাই তো। অদ্রিজ বিড়বিড় করে উঠলেন, এ বাড়া বলে কি বাড়া?
জোরে বলল, ওটা ভরে 2 নাম্বারটা অর্ধেক ভরে গেছে। এখন যান, আপনাদেরকে নিষেধ করেছি আমার রুমে আসবেন না। অ্যানি জানালো, আপনার রুম না এটা, আমার শ্বশুরবাড়ির একটা রুম, যেটা আপনার কবলে পড়ে পৌরসভার ডাস্টবিনে পরিণত হয়েছে। আপনি কি ইনডাইরেক্টলি খোঁটা দিচ্ছেন? ইনডাইরেক্টলি, ডাবল ডাইরেক্টলি। সে যাক, খোঁটাও তাকে দিতে হয় যার গায়ে লাগে। আপনার লাগবে না। যা হোক, এ তো ভালোই। যত লোক হবে তত বড় সফর। আমি কিন্তু চাই বেশি লোক হোক। লোক বেশি হলে আনন্দ বেশি হয়, সমস্যা কি? অদ্রিজ নির্লিপ্ত চিত্রে বললেন, বলছি মাত্র অর্ধেক ভরেছে, অথচ আগামীকাল রাত 11টার গাড়ি। অ্যানি হেসে বলল, তাহলে এবার মনে হয় আপনার বাড়ি বাড়ি গিয়ে ধর্না ধরা লাগবে লোক জোগাড় করতে। পারবেন তো? অদ্রিজ চোখ তুলে তাকালে অ্যানির অদ্ভুত লাগে। এরকম কারো চোখ হয়? 2 চোখে এত নেশা, এত ঘোর। চোখের পাতা কখনোই পুরোপুরি মেলে না। আধখোলা লাল শিরায় জড়ানো চোখের মণি, দৃষ্টিতে ঘোর নিরাসক্তি। অ্যানির গাটা ঝাঁকুনি মেরে উঠল, একটু ভয় ভয় করে উঠল বরাবরের মতো। অদ্রিজ বললেন, আপনি যাচ্ছেন সাথে? সহজ গলায় কথাটা বলে বাথরুমে ঢুকলেন অদ্রিজ। অ্যানি বলে উঠল, পাগল নাকি? আমি জীবনেও যেতে পারবো না। আচ্ছা, তো আপনি সত্যি বাড়ি বাড়ি যাবেন লোক জোগাতে? আমি এমনিই মজা করে বলছি। আমি আন্তরিকভাবেই বলছি অদ্রিজ। আপনার মুডের ওপর জিনের আছর আছে? থাকতে পারে। শুনেছি জিনে ধরা মানুষদের মেজাজ মুহূর্তে মুহূর্তে পাল্টায়। আমি আপনাকে এক এক মিনিটে এক এক অদ্রিজ হিসেবে আবিষ্কার করি। নিঃসন্দেহে আপনার মস্তিষ্কটাই নবম আশ্চর্য এই পৃথিবীর। কারণ বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরাও এক একটা আবিষ্কারের পেছনে বছরের পর বছর সময় দিচ্ছেন, আর আপনি তা মিনিটে মিনিটে করেছেন। এখন যান, আমার রুমে আসবেন না। আমি না ডাকলে আসবেনই না। বহুবার মানা করেছি আপনাদেরকে। বাইরে থেকে নাফির কান্নার আওয়াজ আসছে। বাড়ি থেকে এভাবে রাত দুপুরে তার চকলেট নিখোঁজ হতে পারে না। সে আজ চকলেট না খেয়ে স্কুলে যাবে না। তাকে নতুন চকলেট কিনে দিলেও হবে না, ওটা খেয়েই সে যাবে। কারণ সে রাত মনে মনে অঙ্গীকার করে শুয়েছে চকলেটের সাথে, ওটা না খেলে চকলেট কষ্ট পাবে। অ্যানি বেরিয়ে গেল গল গল করে। খানিকটা বমি করে বেসিন ভাসিয়ে দিলেন অদ্রিজ। নয়নতারাদের এলাকাটা বিশাল বড়, কিন্তু নয়নতারা কাউকেই চেনে না। তার দৌড় বাবার চাচার বাড়ি থেকে নিজেদের বাড়ি অবধি। ছোট দাদুর বাড়িটাও বাড়ির পেছনের গেট খুলে বাগান পেরোলেই পাওয়া যায়। বাইরে বের হওয়া কলেজ। আজ কিছুদিন কলেজে যাবার রিকশা পাড়ার মোড় অতিক্রম করার সময় সাইনবোর্ডটি রোজ চোখে পড়ে নয়নতারার। আনন্দ ভ্রমণ, আনন্দ ভ্রমণ, আনন্দ ভ্রমণ। জেলা সিলেট, স্থান সাদাপাথর, রাতারগুল, বিছানাকান্দি, জাফলং, ডাউকি ব্রিজ, মায়াবী ঝর্ণা। সফরের সময় 5 দিন। নয়নতারা চোখ ফিরিয়ে নেয়। এসব তার দেখতে নেই। পাড়ায় আমেজ লেগেছে কয়েকটা দিন। গম গম করছে চারদিক। বিশাল বড় আয়োজনের সাথে সবাই যাচ্ছে আনন্দ ভ্রমণে। সব বাড়ি থেকে কেউ না কেউ যাচ্ছে, কেবল সে নয়। নয়নতারা ছোট দাদির নাম লিপি। তিনি নয়নতারাকে ভীষণ ভালোবাসেন। ওনাদের দোতলা বাড়ির নিচের তলায় উঠোনে উৎসবের মতো লেগে থাকে। বাড়িতে লোক অনেক থাকলে এই সুবিধা। উঠানের চারধার ধরে ফুলের গাছ। সাদা ফকফকা ঢালাই উঠোনটায় সবসময় কাজবাজ চলে। কখনো ধান অথবা গম শুকানো, মরিচ, ধনে, চিড়ে মুড়ি শুকানো, এইসব। একটি পেইন্টিংয়ের কাজ সম্পন্ন হবে, তা দেয়ালে টাঙানোর আগেই ছোট দাদিকে দেখানো হবে না, এ হয় না। লিপি বেগম চাল ঝাড়ছিলেন, তখন নয়নতারা চপল পায়ে প্রবেশ করল সেখানে। রুবিনা নিজে স্যাকরার দোকানে গিয়ে খাঁটির রূপোর নূপুর গড়িয়ে এনেছে, ঝুনঝুনিওয়ালা নূপুর। নয়নতারা নূপুর পরতে চায় না, তার পা চুলকায়, কিন্তু দাদুর জোরের ঠেলা দেয়। সে প্রবেশ করতেই রিনিঝিনি আওয়াজে মুখ তুলে
চাইলেন লিপি বেগম। হালকা নীল রঙা স্কার্ট ও কুর্তি পরিহিত নয়নতারার পায়ে ঝনঝন আওয়াজের উৎস দেখা যায় না, কিন্তু তা জানান দেয় নয়নতারা তার নরম পা ফেলে চলছে। নয়নতারার বাবা ছোট দুই ফুপু আনোয়ারা ও মনোয়ারা পাশে বসেই উকুন খুঁড়ছে। লিপি বেগমের ছেলের বউ দিবা উঠোন ঝাড় দিচ্ছে। লিপি বেগম হাসলেন। তোর কাছে পান্নাকে পাঠাচ্ছিলাম। কেন ছোট আপা? ডাকতে। আবার কেন? আসিস না তো ঠিক মতো। বস। নয়নতারা বসল না। সে ছোট আপার মুখের সামনে মেলে ধরল চিত্রকর্মটি। দেখো দেখো কেমন। ভ্রু নাচায় নয়নতারা। লিপি বেগম হেসে ওকে টেনে বসালেন। বসল ছুরি। কাজ সেরে দেখি। তুই আঁকছিস? জানি খারাপ হয় নাই। পিঁড়ির ওপর বসে নয়নতারা চিত্রকর্মটির দিকে তাকিয়ে কেমন উদাস হয়ে পড়ল। লিপি বেগম নয়নতারার মুখে চেয়ে বললেন, আজ মন খারাপ নাকি রে? ফড়িংয়ের মতন ছটফট করা মেয়ে লোকের মুখ শুকনো কেন? সেতু ফুপি কোথায়? ছোট আপা। সেতু সিঁড়ি দিয়ে নামছিল। লিপি বেগম বললেন, ওই তো সেতু। নয়নতারা আলতো হাসে। তার অত সুন্দর হাসির কোনো সামান্য প্রত্যুত্তর করে না সেতু। নয়নতারা কিছু মনে করল না তাতে। সেতু ফুপি ওই রকমই, কথা কম, হাসি নেই। তার প্রতি সবাই এরকম তটস্থ। কিন্তু নয়নতারাকে ভালোবাসত ভীষণ। নয়নতারা যখন এত ভালো আঁকতে শেখেনি, ওই একটা ঘর, দুটো খড়ের পালা, একটা নদী, তার তীরে নৌকা এঁকে দৃশ্য আঁকতে শিখেছে। তা সে তো কত যে আগ্রহ আর উৎসাহের সাথে দেখে রেটিং দিত, ভুল দেখিয়ে দিত, রং বলে দিত। আজ নয়নতারার এত চমৎকার চিত্র সেতু চেয়েও দেখল না। সেতুর নিচের দুই সিঁড়ির বাঁধ থাকতেই এক লাফে তাকে পেরিয়ে ঝড়ের মতো নিচে নেমে এসে দাঁড়ায় ঋতু। ঝনঝনে কণ্ঠে বলে, নয়ন, দৌড়ে গিয়ে কটা কাঁচা আম আনতো। ওয়াসিম ভাই গতকাল আম এনেছে না? নয়নতারা আস্তে করে বলল, তুমি গিয়ে নিয়ে আসো গা ফুপি। আমার একটুও উঠতে ইচ্ছে করছে না। আমি যেতে পারবো না। মাথায় গাঁটটা মারলেও যাব না। ঋতু গাঁটটা মেরে বলল, তবু আমি তোকে গাঁটটা মারবো। তুই বড়দের সম্মান করতে শিখিসনি নয়ন। ছি। নয়নতারাকে উদাস লাগলো। ঋতু চট করে কেড়ে নিল ক্যানভাসটি। ওরে নয়ন, কি সুন্দর এঁকেছিস। একদম পারফেক্ট রে। আসল ব্রহ্মপুত্রের চাইতে বেশি সুন্দর লাগতেছে। নয়নতারা কিছু বলল না। ঋতু এবার মনোযোগ দিয়ে দেখল নয়নতারাকে। অবাক হয়ে বলল, কি রে নয়ন, তোর না দেখি মন খারাপ। কেন খারাপ রে? প্রেমিকের সাথে ঝামেলা হয়েছে নাকি? নাকি আবার ব্রেকআপ? নাকি পটাতেই পারছিস না? ঋতুর দুটো ফুপু, বড় ভাবি। ঋতুর দুটো ফুপু, বড় ভাবি, বড় বোন, দুধ নিতে আসা পাড়ার দুজন মহিলা। সবচেয়ে বড় কথা, স্বয়ং তার মা বসে আছে সামনে। কথা শেষ করে মায়ের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসল ঋতু। হি হি। ভালো আছো আম্মা? লিপি বেগম কটমট করে বললেন, শেষবেলা এমন বেহায়া মেয়ে আমার পেটে জন্মেছিল কেমনে? তোমার নিজেরই সন্দেহ আছে? এই তুমি আবার হাসপাতালে আরও কারো কাছ থেকে টুপ করে তুলে নিয়ে নিজের নামে চালাওনি তো? রুয়াদ ভাইকে বলে একটা মানবাধিকার সম্মেলন ডাকা দরকার। সঙ্গে সঙ্গে পরিবেশটা জমে গেল। থমথমে হয়ে উঠল বাতাস। এ বাড়িতে রুয়াদের নাম উচ্চারিত হতে নেই। ঋতু বড় বেলেহাজ। তন্নি বেগম এলেন। ওনাকে দেখেই সেতু অন্যদিকে মুখ ফেরালো দাম্ভিকের মতো। তামাশা অপছন্দ, তাই চলে গেল না। আকাশের দিকে তাকিয়ে থাকলো। পার্থিব সকল কিছু থেকে মুক্ত দুটো বেপরোয়া চোখ সেতুর। আকাশ দেখতে লাগলো। সেতু কথা বলবে না জেনেও তন্নি বেগম কয়েকবার তাকালেন সেতুর দিকে। সেতু তাকালো না। ওনার হাতে ঝুড়ি ভর্তি কাঁচা আম। লিপি বেগমকে বললেন, গরুর দুধ আজ কতটুকু হয়েছে ছোট মা? আজ পাবা না, কাল দেব। আগে বলা যায় না, বসো। ঋতু আমের ঝুড়ি কেড়ে নিয়ে বলে, এখন এলে ভাবি?
সকাল থেকে অপেক্ষায় আছি। তোমার আক্কেল নেই? তোর থাকলেই হতো, তাহলে গিয়ে নিয়ে আসতি। হ্যাঁ, আর তখন তুমি মনে মনে হ্যাংলা বলে গালি দিতে। মনে মনে আবার কি? এই দেখ, জোরেই বলছি, ঋতু হ্যাংলা। নয়নতারা অন্য সময় হলে হেসে কুটি কুটি হতো, আজ হাসল না। ঋতু খুব দুঃখের সাথে নয়নতারার কাঁধে মাথা রাখল। আমার কোনো মান ইজ্জত নেই রে নয়ন, কেউ দাম দিতে চায় না। দিবা উঠোন ঝাড় দিয়ে এসে ওদের কাছে দাঁড়ায়, ঘেমে গেছে শরীর। সবার কথা শুনে শুনে মিষ্টি হাসতে লাগলো। নয়নতারা জিজ্ঞেস করলো, চাচি আম্মু, তুমি রোজ সন্ধ্যার পর গোসল করো, তোমার ঠান্ডা লাগে না? দিবা হাসি মুখে বলল, দুপুরে গোসল করলে আর কাজ করা যায় না গো, আবার গা ঘেমে যায়, গা চিটচিট করে। তার চেয়ে সব কাজ সেরে একেবারে গোসল দেই। ঋতুর বড় ফুপু আনোয়ারা কাছে এমন সব আদিক্ষে তার কথা ভালো লাগে না। দেখলেন দিবাকে, কিছুক্ষণ অক্লান্ত চেষ্টার পর একটা খুঁত পেলেন। তার চেষ্টা সফল হলো। দিবার মাথার চুল উঁচুতে বাঁধা। ছোট বোনকে ডেকে আস্তে করে বললেন, মনোরে, লিপি এই জাহিলটারে কোত্থেকে নিয়ে আইছিল? কত দেখ, মাথার চুল সিথির উপরে বাইন্ধা রাখছে, খান্নাস খান্নাস লাগতেছে না দেখতে? দুজনের মধ্যে দিবাকে নিয়ে বিচার বিবেচনা শুরু হলো। কে কত গুরুতর দোষ আরোপ করতে পারে লিপির ছেলের বউয়ের ওপর। একটা প্রতিযোগিতামূলক ক্রিয়া শুরু হলো। লিপি বেগম শুনছিলেন, সেসব চুপচাপ। কিন্তু যে চুপচাপ শুনল না সে সেতু। গম্ভীর স্বরে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, ফুপু, আমার দিকে তাকান তো। চমকে তাকালেন দুজন। সেতু বলল, ঋতুর চুল কোথায় বাঁধা ফুপু? দেখতে পাচ্ছেন? আরও ওপরে বাঁধা, তাই না? নয়নের চুলও কিন্তু সেরকম উঁচুতেই বাঁধা। আপনারা এতক্ষণে একবারও ওদেরকে দেখেননি? থমথমে একটা পরিবেশ তৈরি হলো সেখানে। সেতু বলল, চলুন, আমি মানছি ব্যাপারটা ভালো না, কিন্তু সেই একই খারাপ ব্যাপার যা আমাদের মধ্যেও আছে, ভাবির মধ্যেও দেখা যাচ্ছে। আপনাদের কাছে দাঁড়িয়ে আছি আমরা, অথচ আপনি আমাদেরকে পেরিয়ে ভাবির কিচ্ছা ধরলেন কেন? কারণ নিজের ছেলে লাউ চুরি করলে হাত কাটার বিধান নেই, তাই? লিপি বেগম চোখের ইশারায় চুপ করাতে চাইলেন মেয়েকে। উনার এর বেশি সাহস নেই। সেতুকে তিনি ভয় পান। সেতু বলল, আমরা বাড়ির মেয়েরা সেই একই কাজ হালাল হিসেবে করতে পারে, কিন্তু বউ পারে না। অথচ সে আপনাদের বাড়ির বউ হবার আগে কোনো বাড়ির মেয়ে ঠিক আমাদেরই মতো। আবার আপনার বাড়ির মেয়েও কিন্তু অন্য বাড়ির বউ, ঠিক ভাবিরই মতো। সুতরাং সাবধান। আম্মার সম্মুখে বসে ভাবির কীর্তন গেয়ে আম্মার ভেতরে শাশুড়িত্ব জাগাবেন না। এতে কলহের সৃষ্টি হবে বাড়িতে। আপনারা এসে থাকেন, ভাইয়ের বাড়িতে থাকতেই পারেন। আর তাতে ভাবি বাধা হয়নি নিশ্চয়ই? খেয়ে কাজ না পেলে আবার খাবেন, তবু সময় কাটানোর মাধ্যমে এবং ছেলের বউয়ের বদনাম করে আমার আম্মার মন জয়ের উপায় হিসেবে কুটিলতা নিয়ে পড়ে থাকবেন না। সেতু আর দাঁড়ালো না সেখানে। লজ্জায় অপমানে জমে রইলেন দুই ফুপু। আসলে উনারা খেয়াল করেননি ওখানে সেতু উপস্থিত, নয়তো এই সাহস করতেন না। তন্নি বেগম চলে গেলেও নয়নতারা গেল না, কারণ বাবা এখন বাসায় নেই, আসবে রাতে। নয়নতারাকে নিয়ে ঋতু ওপরে যায়। মাগরিবের নামাজ শেষ করে ওঠে সেতু। দিবা গোসল সেরে মাথায় গামছা পেঁচিয়ে এসে বসে। তাকে দেখতে কিশোরী নয়নতারার কেমন যেন ভীষণ ভালো লাগে। বধূ বধূ এক ধরনের স্নিগ্ধতা দিবার চেহারা থেকে যেতেই চায় না যেন। দুই হাতে স্বর্ণের দুটো চুড়ি, নাকের সোনালি নাকফুল, লজ্জাভরা মুখশ্রী আর নামহীন কিছুমিছু একটি যুবতী নববিবাহিত নারীর মাঝে যে লাবণ্য আনে তা দেখলে কিশোরীদের ভেতরে এক শিহরণ জাগে, চোখে ধরে খুব। নয়নতারাও তাই। দিবা চাচি আম্মু তাকে স্নেহ করে বেশ। ভীষণ মিষ্টি করে হাসে, চিকন সুরে কথা বলে, মাথায় সিথি অবধি ওড়না থাকে সব সময়। খুব ভালো লাগে তার দেখতে। ঋতু বটি, গ্রেটার, একটি শিল ও ছোট্ট নোড়া
দুটো গামলা, ছোট বাটি, মশলা ইত্যাদি সব উঠিয়ে ঘরের মেঝেতে তুলে এনে সবার কাজ বুঝিয়ে দিল। ভাবি নিচে নামেন, কাজে হাত দেন, আপনি আমগুলো কুচাবেন, আমি মশলা রেডি করছি। নয়ন, তুই গিয়ে সরিষার তেলের বোতল আনবি, মনে নেই ওটা আনতে। আর পারলে ফুপুদের ডেকে আনবি। পরে সেতুর দিকে খেয়াল করে দ্রুত বলল, আচ্ছা থাক, উনাদেরকে ডাকার দরকার নেই, দিয়ে আসবো, ওখানেই খাবে। তুই শুধু সরিষার তেল আর চিনির কৌটা আন। ঋতুদের কক্ষের পাশাপাশি দুটো সিঙ্গেল বেড পাতা, একটা টেবিল, একটা আলমারি, ছোট্ট কর্নার শোপিস, আর বাকিটা কৃত্রিম ফুলটুল দিয়ে সাজানো। আর অবশ্যই দেয়ালে টাঙানো আছে নয়নতারার হাতের কিছু চিত্রকর্ম। ঘরটা নয়নতারার খুব পছন্দ। মাখা আমের দিকে তাকালোও না সেতু। ঋতুর সঙ্গেও খুব বেশি কথাবার্তা বলে না। ঋতু অবশ্য জ্বালায় খুব, আবার ভয়ও পায় একটু। আম খেতে খেতে দিবা ও ঋতু নয়নতারাকে ধরল। নয়ন, সত্যি করে বলতো তোর কি হয়েছে? মিথ্যা বললে এক চড় মারব। নয়নতারা অবাক হলো। আমার কি হবে? আমার নাটক করছিস আমার সাথে? গাঁটটা মারবো একটা। এত চুপচাপ কেন? কয়েকটা আমের টুকরো একসাথে মুখে পুড়ে নেয় ঋতু। সেতু কথা বলবে না জেনেও নয়নতারা সেতুর দিকে তাকিয়ে থাকলো। সেতু বই পড়ছে, কোনো দিকে খেয়াল নেই। সেদিকে তাকিয়েই নয়নতারা আস্তে করে বলে, তোমরা আনন্দ ভ্রমণে যাচ্ছ শুনলাম, দিবা চাচি আম্মুও যাবে? ঋতু নিভে গেল। সে জানে ওয়াসিম ভাই জীবনেও নয়নতারাকে অনুমতি দেবে না যাবার। ঋতুর মন খারাপ হলো। সে হেসে জিজ্ঞেস করলো, তুই যেতে চাস নয়ন? নয়নতারা দ্রুত মাথা নাড়ে। না না, পাগল নাকি, এমনি জিজ্ঞেস করছিলাম, আমার ওসব ভালো লাগে না, অত লোকের ভেতর, ধুর ধুর ওসব। তার চোখে মুখে ঠিকরে আসা যাবার আগ্রহ দেখেও ঋতু চুপ রইল। এসব ছাড়াও নয়নতারার ইচ্ছে করে সেতুর সঙ্গে কথা বলতে, কিন্তু সে জানে সেতু বলবে না। তাদের বাড়ির কারো সঙ্গে সেতুর কিছু নেই। ভীষণ সুন্দর মিষ্টি চেহারা সেতুর, কিন্তু সে ফর্সা নয় ঋতুর মতো। মাঝারি ফর্সা, লালচে চেহারা সেতুর। গম্ভীর্য ব্যাপক সেখানে। আগে এমন সেতু ছিল না, কিন্তু বরাবরই স্বাভিমান ও আত্মগরিমাটা বেশি। নয়নতারার এখনো মনে পড়ে একসময় রুয়াদ চাচ্চুর জন্য এই সেতু ফুপির সে কি পাগলামি। নয়নতারা তখন আরো ছোট ছিল, এখন বয়স 16 পেরোলো। সে ইন্টার ফার্স্ট ইয়ারে। এখন কি সে বড় হয়ে গেছে? একতলা ফ্ল্যাটটা ছোট, বড়জোর 4 জনের বসবাসযোগ্য। অদ্রিজ ও অ্যানিকে বিছানায় বসিয়ে মোহর নাস্তা বানিয়ে আনলো। অ্যানি খুব অবাক। সে ভাবতেই পারছে না অদ্রিজ তাকে রুয়াদের ফ্ল্যাটে এনেছে। রুয়াদকে সে বহুদিন দেখে না। অদ্রিজের মা রুয়াদের ফুফাতো বোন, অ্যানির ছোট চাচি শাশুড়ি, অর্থাৎ অ্যানির চাচি শাশুড়ির মামাতো ভাই রুয়াদ। একগাদা নাস্তা নিয়ে হাজির হলো মোহর। অ্যানি রাগ করলো, এই মেয়ে, মাথা ঠিক আছে তোমার? এত কে খাবে এই সময়? মোহর একরোখা মতো বলল, আপনারা খাবেন, আমি অত সব জানি না। আজ আকাশে চাঁদ নেই, তবে নক্ষত্র ফুটেছে অনেক। অদ্রিজ বসেছেন জানালার পাশে, দৃষ্টি তার অপলোক দূর আকাশে। মোহর বেশ কয়েকটা ডাক দিলেও মনে হলো না তা অদ্রিজের ভাবান্তরে করাতে যথেষ্ট। যখন তিনি ডাক শুনলেন, মনে হলো কোনো দূরজগৎ থেকে রুহুটা হঠাৎ মুহূর্তের ছুটে এসেছে অদ্রিজের দেহে প্রবেশ করলো। এতক্ষণ ছিল না। অদ্রিজ এ জগতে ফিরে ঘন ঘন কয়েকটা শ্বাস ফেললেন। দুটো ঢোক গিলে একটু গা চুলকে মোহরকে জিজ্ঞেস করলেন, চশমাটু কখন ফেরে? আমি বেশিক্ষণ বসতে পারবো না। সে আসে রাত 9টায়, এখন বাজে 9:15। 15 মিনিট অপেক্ষা করেন, এত তাড়াহুড়া কেন? মনে পড়ে না আমাদেরকে? নাকি বড়লোক বলে গরিবের কথা ভাবতে বাধে? অদ্রিজ কিছুই বললেন না, 2 আঙুলের গলা ম্যাসাজ করল।
সামান্য একটু পানি পান করলেন। খুব দ্রুত গিললেন পানিটুকু। পানি পান করার পর মুখটা বিকৃত করলেন, যেন পানি নয়, বিষ পান করতে দেওয়া হয়েছে জোরপূর্বক। মোহরের অনেক সাধাসাধির পরেও সামান্য কিছুটা খাবারও মুখে দিলেন না। তার খিদে পায় না, অস্বাভাবিক রকমের খিদে কম। মোহর চোখ ছোট করে বলল, বাড়িতে কি বউ ফেলে আসছে নাকি এই লোক? অ্যানি চোখ উল্টে বলল, সে তো বৈরাগী ব্রত করেছে গো, পণ করেছে, বয়স ২৫০ না পেরোলে বিবাহ করিবে না, শুধু আকাশের তারা দেখবে। মোহর হেসে ফেলল। অ্যানি দেখতে লাগলো মোহরকে, ডাগর ডাগর চোখের নিচে কালি পড়া। রাতে ঠিকমতো ঘুমায় না, পরনে গোলাপি সালোয়ার কামিজ, ঘন চুলগুলো ঘাড়ের কাছে খোপা করা, জর্জিয়াটের ওড়নাটা বারবার মাথা থেকে পড়ে যাচ্ছে, নতুন বইয়ের ভঙ্গিতে বারবার তা তুলে মাথায় দিচ্ছে। অ্যানির চোখ মেয়েটাকে দেখতে কি যেন মিষ্টি আর স্নিগ্ধ লাগলো। ঠোঁটের কোণে নির্মল হাসি হাসলে থুতুনিতে টোল পড়ে। রুয়াদের সাথে বড় মানিয়েছে। এ পর্যায়ে অ্যানি অদ্রিজের কথা মনে পড়ল। এই লোকটা কি পারে না এমন একটা লাল টুকটুকে বউ ঘরে তুলতে? এত নিরাসক্তি, এত অযত্ন, অ্যানির একটা জায়ের বড় স্বাদ। সে মোহরকে জিজ্ঞেস করল, সারাদিন একা থাকো বদ্ধ এই ফ্ল্যাটে? মোহর আলতো হাসে, সেই লোকটা ছাড়া আর আছে কে আমার? সে যতক্ষণ না থাকে না ততক্ষণ তো একাই আমি। এই ফ্ল্যাটে কেন, পুরো দুনিয়াতেও একাই। অ্যানি গাঢ় চোখে তাকায়। ভালো আছো তো? থুতনিতে হাত ঘষে আবার হাসে মোহর। ভালো? হ্যাঁ ভালোই তো, খারাপ কি? রোয়াদ এলো মিনিট 10 পর। তার সৌম্য চেহারা। বয়স কত হবে? 28-29। লম্বা চিপচিপে শরীরের গড়ন, ফর্সা মতো চেহারা রোদে পড়েছে। মাঝারি লম্বা মুখের কাঠামো। পরনে একটা অফ হোয়াইট রঙা চেক শার্ট, চোখের সাদা চিকন চশমা। ছোট্ট একটা ব্যাগে সে তাদের ছোট্ট সংসারের বাজার এনেছে। সাথে এনেছে একটি পাখির খাঁচা, তাতে 4টে বাজিগর পাখি এনেছে সে, 2টো নীল ও 2টো সবুজ রঙা। মেহমানদেরকে দেখে হাসল সে। অ্যানিকে জিজ্ঞেস করল, ভালো আছেন মামি? আছি আলহামদুলিল্লাহ। আপনার দিনকাল ভালো যায় কমরেড সাহেব? রোয়াদ তার স্বভাবসুলভ হামবড়া হাসি হাসে, দাম্ভিকের মতো কাঁধ ধোলায়। অল টাইম, অ্যানি টাইম। অ্যানির মনে হলো তরতরে যুবক রোয়াদ ইবতেহাজ কর্তব্যের ভারে নিজেও যেন ভারী হয়ে গেছে। ভীষণ বেপরোয়া, বিপ্লবী, চেতনাধারী গবেষক ছেলেটা, অতিরিক্ত জেদ, সব কিছুর ঊর্ধ্বে আজ। রোয়াদ বাজারের ছোট্ট ব্যাগ ও পাখির খাঁচাটা মোহরের হাতে ধরিয়ে দিল। কপালে ঘাম, ক্লান্ত শরীর। মোহরকে বলল, দেখছো ঘেমে ভিজে এলাম, একটু ঘাম মুছিয়ে দিলেও পারো। মোহর মুখ ভেঙচায়। ওরে আমার তুমি রে, পারবো না। তার এর ওপর গামছা আছে, মুছিয়েন গিয়ে। রোয়াদ গম্ভীর মুখে ওভাবেই দাঁড়িয়ে থাকে। মোহরও সেই একই মতো গম্ভীর মুখে ওড়নাটা তুলে রোয়াদের ঘাম মুছে দিতে গেলে দেখা যায় মেয়েটা উচ্চতায় সামান্য ঠকে গেছে। রোয়াদ নামক তাল গাছের সেবা যত্নে আর একটু লম্বা হতে হতো তাকে। এক্ষেত্রে রোয়াদকে নত হতে হলো। নিজের লম্বা শরীরটা ঝুঁকিয়ে নরম হাতে সেবাটুকু নিল সে। রোয়াদ ঝুঁকে এলো। মোহর একই সুরে বলল, পানি দেব? পিপাসা পায়নি? রোয়াদ আস্তে করে সম্মতি দেয়, দাও একটু। অদৃশকে দেখে বলল, মোহ, আমার ফ্ল্যাটে জঙ্গিবাদী টেরোরিস্টদের প্রবেশ করতে দিয়েছে কোন সাহসে? বলে ধপ করে বসে অদ্রিজের পাশে, কাব্যিক সুরে কানে কানে বলে, টেলিস্কোপ ছাড়া তারার মিটমিটে আলো কেবল চোখে ধরা পড়ে বড়জোর। সমগ্র তারকারাজির হদিশ মেলে না রে পাগলা। অদ্রিজ চমকালেন না, শান্ত চোখে তাকালেন রোয়াদের দিকে। কে বলেছে তোকে তা? রোয়াদ চোখ টিপল। আমি একজন বিজ্ঞান মনস্ক লোক মামা, ডু নট আন্ডার এস্টিমেট। এরপর কতক্ষণ দুজন গুম হয়ে তাকিয়ে রইল আকাশের দিকে। কলেজ জীবন, তারপর অর্ধেক ভার্সিটি, সবটা চক্রাকারে এক পা ঘুরে আকাশের অসীমে মিলিয়ে গেল। তাদের চোখ ধাঁধিয়ে এলো। অনেকক্ষণ পর রোয়াদ বলল, নক্ষত্রমণ্ডল পৃথিবীর কোনো
চোখে দৃশ্যমান হয় না অদ্র, তা কেবল একটি তত্ত্ব, একটা অনুকল্প। এই পাগলামির শেষ চাই। অদ্রিজ নির্বিকার চিত্রে বলেন, ঠিক এই পাগলামির শেষ চাই। চল আরেকবার বিদ্রোহ করি। নিজেকে দেখিস আয়নায়? আমার রুমে আয়না নেই। সচেতন নাগরিক, খবরদার ভুলেও কোথাও আয়না পেলে যেন সামনে দাঁড়িয়ে যাস না। নিজের ওপর খানিকটা মায়া আসলে সর্বনাশ। বাঁচবি না তুই। অদ্রিজ বিড়বিড় করে বলেন, কেউ বাঁচবে না, নক্ষত্রেরও মৃত্যু হয়। পকেট থেকে সিগারেট বের করে তা জ্বালিয়ে টানতে লাগলো। সেই গন্ধে মোহর খুব কাশলো। সে সিগারেট সইতে পারে না, তাতে সামান্য যায় আসলো না অদ্রিজের। তিনি আপন মনে সিগারেট টেনে গেলেন। ফেললেন না, একটু তাকিয়ে দেখলেনও না কে কাশছে বা কি হচ্ছে। রোয়াদ পানি পান করে চশমা খুলে চুলে হাত বুলালো। চুল ঘেমে গেছে, গোসল করা আবশ্যক। চশমাটা টেবিলের ওপর রেখে বলল, কেন এসেছিস? ট্যুরে যাচ্ছি, সিট ফাঁকা, লোক দরকার। কবে? আগামীকাল। আজ এসেছিস? সিট ফাঁকা না থাকলে আসতাম না। দম করে একটা লাথি মারল রোয়াদ। উল্টে পড়ে গেলেন অদ্রিজ। দেখে মনে হলো আর উঠার শক্তি নেই, পড়ে রইল ওভাবেই। রোয়াদকে বললেন, যাবি তো চল, পুরো পয়সা দিতে হবে কিন্তু। টাকা নাই আমার কাছে। অদ্রিজ অ্যানিকে বললেন, চাচাতো ভাবি, চলেন উঠি, অন্য কোথাও দেখি কেউ যায় কিনা। আমার ট্যুরে ফকিন্নিদের জন্য কোনো সিট নেই। চলি মামা, চশমাটু, বিদায়। অদ্রিজ উঠে দাঁড়ালেন। রোয়াদ চুলে হাত বুলিয়ে কিছু ভাবল, তারপর শুধালো, হকের বাড়ির কেউ যাচ্ছে? অদ্রিজ বেরিয়ে যেতে যেতে বললেন, না, কেউ না। কেউ না? বললাম তো না, আমার জানা মতে ও বাড়ি মরাদের বাস। ওরা ট্যুরে যায় না। তাতে তোর কি? তুই এমনিতেও যাচ্ছিস না, তোর পকেটে মাল নেই। রোয়াদ বলল, হকের মেয়েকে নিবি? সামান্য ভ্রু কুঁচকে একটু ভাবলেন অদ্রিজ। খুব কষ্টে কিছু স্মরণ করে বললেন, তোর ভাতিজি, ছোট দেখেছিলাম। নাম যেন কি? রোয়াদ সব কথা এড়িয়ে শুধু বলে, 9:30 বাজে, এখন যা, হক বাড়ি ফেরে খানিক পর কথা পাকা করে আয়। অদ্রিজ বললেন, কথা পাকা করে আসবো? তোর ভাতিজিকে বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছি। রোয়াদ তেড়ে গিয়ে থাবা দিয়ে অদ্রিজের গলা টিপে ধরল, খবরদার, নো ফাউল টক অ্যাবাউট হার, মেরে দেব একদম।